আমি সহযোগী অধ্যাপক ডাক্তার খন্দকার পারভেজ আহমেদ, জেডি সিদ্ধা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমি আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওটা করছি করোনা ভাইরাস ডিজিজ সম্বন্ধে কিছু জানা অজানা তথ্য দিয়ে সাহায্য করার জন্য, যেটা আপনাদের সবারই হয়তো কাজে আসতে পারে। ইতিমধ্যে মিডিয়ার কল্যাণে আপনারা সবাই অনেক কিছু জেনে গেছেন, তাও আমার এই ছোট্ট প্রয়াস আপনাদের মধ্যে কিছু ইনফরমেশন শেয়ার করা। আমরা জানি যে এই করোনা ভাইরাস কি ভাইরাস দিয়ে হয়। এটা হচ্ছে SARS-CoV-2 ভাইরাস দিয়ে বেসিক্যালি এই ভাইরাসটা হয়। এই রোগটা আমাদের দেহে সংক্রমিত হয়। SARS-CoV-এর ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2। এখন আমরা জেনে নেই এই ভাইরাসের আকার আকৃতি এবং বৈশিষ্ট্য কেমন। বেসিক্যালি এই ভাইরাস কেমন দেখতে, এই ভাইরাসটা ভেরি লার্জ সাইজ এবং এটা হচ্ছে 80 থেকে 125 ন্যানোমিটার এটার ডায়ামিটার। এবং এই ভাইরাসটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এ পর্যন্ত সংক্রমিত হওয়ার পর থেকে কয়েক হাজার বার এর জেনেটিক্যাল স্ট্রাকচার চেঞ্জ করেছে। এই জন্যই অনেক সময় এর স্পেসিফিক আমরা অনেক কিছুই হয়তো সঠিকভাবে নির্ণয় করতে পারছি না, র্যাপিডলি চেঞ্জ করে এর জিন টাইপকে। এবং আমরা জানি যে এই ভাইরাস কোথা থেকে উৎপন্ন হয়েছে। আমাদের ধারণা করা হচ্ছে যে এই ভাইরাস চীনের উহান শহর থেকে উৎপত্তি হয়েছে এবং সেটা এসেছে বাদুড় বা স্নেক বা ব্যাট থেকে, বাদুড় বা সাপ থেকে এসেছে, এটা অনুমান করা হচ্ছে। চীনের উহানে এই ভাইরাস 19 ডিসেম্বর 2019 ডিসেম্বরে এটা প্রথম সংক্রমিত একজন মানুষের শরীরে এটা শনাক্ত করা হয়। আমাদের বাংলাদেশে 8 মার্চ প্রথম একজনের শরীরে এই ভাইরাস শনাক্তকরণ করা হয়। এখন আমরা জেনে নেই এই ভাইরাস কীভাবে সংক্রমিত হয় আমাদের দেহে, বা কোন কোন রুটে সংক্রমিত হতে পারে। আমরা জানি যে এই ভাইরাস আমাদের মুখ, নাক এবং চোখ দিয়ে সংক্রমিত হয়, অর্থাৎ মিউকাস লাইনিং যে জায়গাগুলো থাকে সেখান দিয়ে আমাদের দেহে এটা প্রবেশ করে। এখন কীভাবে হতে পারে, এটা ডাইরেক্ট ট্রান্সমিশন হতে পারে এবং ইনডাইরেক্ট ট্রান্সমিশন হতে পারে, অর্থাৎ সরাসরি আপনার দেহে সংক্রমিত হতে পারে বা বাহকের মাধ্যমে এটা সংক্রমিত হতে পারে। এই ভাইরাস কিন্তু এয়ারবোর্ন ডিজিজ না, এটা একটা ড্রপলেট ইনফেকশন। সেটা কেমন, সেটা হচ্ছে আমরা যখন হাসি বা কাশি দেই বা জোরে কথা বলি তখন এই ভাইরাস আমাদের নাক এবং মুখ দিয়ে সামনের দিকে পড়ে যায়, অর্থাৎ 3 মিটার পর্যন্ত এই ভাইরাস যেতে পারে। এই সময় যদি কোনো অসংক্রামিত ব্যক্তি আমাদের 3 ফিটের কাছে থাকে, কোনো মাস্ক ছাড়া থাকে, তাহলে সে ডাইরেক্ট সংক্রমিত হতে পারে ড্রপলেটের দ্বারা। এবং ইনডাইরেক্টভাবে কীভাবে সংক্রমিত হয়, কোনো সংক্রমিত ব্যক্তি তার ব্যবহৃত জায়গা লাইক চেয়ার বা টেবিল বা তার কোনো পেন বা ল্যাপটপ বা যখন আমাদের ATM বুথ আমরা ইউজ করি তখন এসব জায়গার জন্য কোনো সংক্রমিত ব্যক্তি ইউজ করে, তখন তার সে যখন হাসি বা কাশি বা কথা বলবে ভাইরাসগুলো যেহেতু এটা ওয়েটি ভাইরাস, তখন এটা তার সারফেসে এটা পড়ে থাকে, লাইক টেবিলের উপর পড়ে থাকবে, চেয়ারের উপর পড়ে থাকবে। তখন যদি কোনো অসংক্রমিত ব্যক্তি ওই চেয়ার বা টেবিল ব্যবহার করে, তার হাতে এই ভাইরাস লেগে যাবে এবং তারপরে যদি সে হাত পরিষ্কার না করে তার নাকে, মুখে এবং চোখে দেয়, তাহলে সে সংক্রমিত হবে। এবার জেনে নেই এই ভাইরাসের লক্ষণ কী হয়। বেসিক্যালি এর মেইন লক্ষণ যেটা হয়, এই ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড 5 থেকে 14 দিন। প্রথমে এই ভাইরাসের লক্ষণ হয় হচ্ছে শুকনা কাশি, শুকনা কাশি হবে, যে কাশিতে কোনো কফ উঠবে না, এবং তারপরে জ্বর দেখা দিতে পারে। জ্বরের মাত্রা হতে পারে 99 থেকে 101 বা 102। এবং আরেকটা বিষয় হচ্ছে এই জ্বরটা কোনো সময় ফল করবে না, কন্টিনিউয়াস ফিভার থাকবে এবং সেটা 5-7 দিন 10 দিনও থাকতে পারে। তৃতীয় নম্বর সমস্যা হবে যে শ্বাসকষ্ট হতে পারে, কারণ এই সংক্রমণটা বেসিক্যালি এই ভাইরাসটা আমাদের লাংসে আক্রমণ করে এবং লাংসকে ক্ষতিসাধিত করে এবং লাংস নষ্ট করে দেয়, নিউমোনিয়া ডেভেলপ করে দেয়, লাংসের অ্যালভিওলাইগুলো অবস্ট্রাকশন করে দেয়, এই জন্য অক্সিজেন যায় না, এই জন্য শ্বাসকষ্ট হতে পারে, মানুষের গা ব্যথা হতে পারে এবং দুর্বলতা বোধ করতে পারে। আমরা জানি যে এই 80 ভাগ লোকের এই ভাইরাস দ্বারা সংক্রমিত হলে
কোনো রকম সিমটম দেখা দেবে না, অর্থাৎ আমি যে রোগের লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো 80% রোগের ভিতরেই ডিসঅ্যাপিয়ার থাকবে এবং এদেরকে বলা হয় এসিমটোমেটিক ক্যারিয়ার। আমাদের সোসাইটিতে বা আমাদের সমাজে বর্তমানে এই এসিমটোমেটিক ক্যারিয়ার সংখ্যা অনেক বেশি, যেহেতু আমাদের কমিউনিটিতে এটা ট্রান্সমিশন হয়েছে এবং এরাই মোর ভার্নাবল আমাদের সোসাইটির জন্য। আমরা জানি না যে কে সংক্রামিত আর কে সংক্রামিত না, আর 20% লোক সংক্রামিত হবে এবং যাদের এই সিমটম থাকবে বা লক্ষণ থাকবে এবং তাদের হসপিটাল সেবা দিতে হবে, এবং এর মধ্যে 5% লোক যার আইসিইউ সাপোর্ট লাগবে, অর্থাৎ ইন্টেনসিভ কেয়ার ইউনিট লাগবে এবং তার ভেন্টিলেশন লাগবে। এই বহুল আলোচিত ভেন্টিলেশন সম্বন্ধে আপনারা সবাই জেনে থাকবেন। আমি ছোট্ট করে একটু বলি। এই ভেন্টিলেশন বেসিক্যালি আমাদের যেহেতু লাং যখন কাজ না করে তখন আমাদের অক্সিজেন ফল করতে থাকে আমাদের শরীর থেকে, আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে শরীরে অক্সিজেন যায় না এবং তখন এই অক্সিজেন থেকে দেওয়ার জন্য বাইরে থেকে একটা মেশিন ইউজ করা হয়, আর্টিফিশিয়াল মেকানিক্যাল ভেন্টিলেশন, অক্সিজেন সাপোর্ট দেয় এবং এরই বলা হয় ভেন্টিলেটর আর কি, মেকানিক্যাল ভেন্টিলেটর। এবং এটা সারা বিশ্বেই বেসিক্যালি স্বল্পতা আছে, কিছু কিছু দেশ ব্যতীত। আমাদের দেশে তো অনেক স্বল্পতা আছে, এটা অনেক দামি, এটা এক একটা ভেন্টিলেটর মেশিনের দাম 4 থেকে 5 লক্ষ টাকা। এবার আমরা আসি যে একটা পেশেন্ট সংক্রমিত হলে কখন এই পেশেন্টকে আমরা হসপিটালে নিব, এটা খুব ইম্পর্টেন্ট সবার জন্য। কিছু কিছু লক্ষণ আপনারা দেখবেন, এর জন্য হয়তো আপনার বিশেষজ্ঞ বা ডাক্তার হতে হবে না, আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে এই পেশেন্টকে এখন হসপিটালে নিতে হবে। কি কি কন্ডিশন লক্ষণ থাকবে? যদি সংক্রমিত হওয়ার পরে আপনি দেখছেন যে রোগীটার মধ্যে তার কনফিউশন ডেভেলপ করছে, আই মিন ডিসওরিয়েন্টেড, উল্টাপাল্টা কথাবার্তা বলছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পেশেন্টের বয়স যদি 50 বছরের বেশি হয়। নাম্বার 3 হচ্ছে পেশেন্টের রেসপিরেটরি রেট, 1 মিনিটে আমাদের স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেই 15 থেকে 20 বার বা 18 বার, যদি এইটা 1 মিনিটে যদি 30 বারের বেশি হয় তাহলে তাকে নিতে হবে। তাহলে এর মধ্যে ইন্টারন্যাশনাল গাইড অনুযায়ী এই যে 4টা আমি পয়েন্ট বললাম, এর মধ্যে যদি কারো একটাও না থাকে তাহলে এই পেশেন্টগুলো হসপিটালে নেওয়ার দরকার নাই। এর মধ্যে যদি 1 থেকে 2টা থাকে তাহলে অবশ্যই হসপিটালে নিতে হবে, এবং এর মধ্যে যদি 4টেই বিদ্যমান থাকে তাহলে অবশ্যই তাকে ইমিডিয়েট হসপিটালে ট্রান্সফার করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। একটা কোভিড পেশেন্টকে, পজিটিভ পেশেন্টকে কখন হসপিটালে নেবেন এবং কখন বাসায় রাখবেন। এবার আসুন আমি বলি যে এটা কীভাবে এই রোগ নির্ণয় করা যায়। বেসিক্যালি ইন্টারন্যাশনাল গোল্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা আমরা জানি যে RT-PCR একটা পরীক্ষা আছে, অর্থাৎ রিয়েল টাইম পলিমেরেজ চেইন রিয়াকশন ফর কোভিড-19 টেস্ট। এই টেস্টটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, এটার সেন্সিটিভিটি হচ্ছে 90%-এর উপরে। 10% এটা পজিটিভ এবং নেগেটিভ রেজাল্ট দেয় অনেক সময়, সেটা কালেকশনের জন্য হতে পারে বা ক্যারিং করার সময় হতে পারে, বা যদি টেস্ট কালেকশন করা স্যাম্পল কালেকশনের পরে যদি অনেক সময় দেরি হয়ে যায় তাহলে এই 10% ইরর আসতে পারে, সেটা ফলস নেগেটিভ হতে পারে বা ফলস পজিটিভ হতে পারে। এবার আসুন যে এই রোগের চিকিৎসা এবং প্রতিকার। আসলে এই রোগের চিকিৎসায় স্ট্যান্ডার্ড স্পেসিফিক চিকিৎসা বেসিক্যালি নেই, সিমটোমেটিক ট্রিটমেন্ট দিতে হয়। কিন্তু সম্প্রতি US FDA অর্থাৎ ইউনাইটেড স্টেট ফুড অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশন, এটা একটা সংস্থা যারা পৃথিবীতে এই ড্রাগের স্ট্যান্ডার্ড মেনটেন করে থাকে। এরা সম্প্রতি একটা ওষুধ আবিষ্কার করেছে যেটা হচ্ছে রেমডেসিভির নাম। এটা একটা ইনজেকশন দেওয়া হয়। এই ইনজেকশনটা ওরা একটা ট্রায়াল করেছে, কন্ট্রোল ট্রায়াল করেছে, আই মিন 1000 পেশেন্টের উপরে একটা ট্রায়াল দিয়েছে। তাই দেখা গেছে যেসব পেশেন্টকে 1000 পেশেন্টকে এই ওষুধ দেওয়া হয়েছে, একটা ইনজেকশনটা দেওয়া হয়েছে, এবং 1000 পেশেন্টকে এই ইনজেকশন অন্য একটা ওষুধ মেডিকেশন দেওয়া হয়েছে। তো কম্প্যারিজনে দেখা গিয়েছে যে 1000 পেশেন্ট এই ইনজেকশন পেয়েছে বা এই মেডিকেশন পেয়েছে তাদের হসপিটাল স্টেটা শর্ট হয়েছে, লাইক 10 দিনের মধ্যেই তারা সুস্থ হয়েছে। আর যে 1000 পেশেন্ট এই ওষুধ পায়নি তাদের হসপিটাল স্টেটা প্রলং হয়েছে। বেসিক্যালি এটা নট কিউরেবল মেডিকেশন, এটা হচ্ছে এটা ভাইরাসকে রিপ্লিকেশন হতে বাধা দেয়, অর্থাৎ ভাইরাসকে স্প্রেড করতে দেয় না, সেহেতু আর্লি রিকভার করে, খুব তাড়াতাড়ি পেশেন্ট সুস্থ হয়ে যায়।
এই ওষুধ আরও কিছু ওষুধ বাজারে আমরা আছে, যেমন আমরা ড্যামিফিল জানি, ডক্সিসাইক্লিন জানি, তারপরে আমরা আরও কিছু অ্যান্টি হেলপিথিক ওষুধ আমরা জানি, কিছু অ্যান্টি ম্যালেরিয়ার ডাক সম্বন্ধে হাইড্রোক্সিক্লোরোকুইন জানি, কিন্তু এটা আসলে বেসিক্যালি FDA অ্যাপ্রুভ না। এখন পর্যন্ত FDA একটাই অ্যাপ্রুভ করেছে, এই রেমডেসিভির। বেসিক্যালি আমরা সবাই জানি যে 80% লোক নন সিমটোমেটিক, এদের কোনো ট্রিটমেন্ট নেওয়ার দরকার হয় না। তাহলে এই 80% লোক কী করবে? 80% লোক আইসোলেশন, বা যদি কারো এই লক্ষণ দেখা দেয় বা তার RT-PCR টেস্ট পজিটিভ আসে, অবশ্যই তাকে আইসোলেশন করতে হবে। আইসোলেশন জিনিসটা কি? আইসোলেশন হচ্ছে আপনাদের পজিটিভ কোনো পেশেন্ট তার পরিবার থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। ইনফেক্ট তার যা রিপোর্ট পজিটিভ আসছে, সে একটা রুমে থাকবে, রুমের মধ্যে সে সব কিছু করবে, তার খাওয়া দাওয়া, থাকা, পোশাক, পায়খানা, এভরিথিং সে ওই রুমে করবে। রুমের বাইরে সে যাবে না, রুমের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কখনো মিশবে না। খাবার দাবার দরজা খুলে তাকে দিবে, আবার সে ওইটা ভেতরে রেখে দিবে, অর্থাৎ তার সঙ্গে কোনো রকম রিলেশনে কন্ট্যাক্টে যাওয়া যাবে না। এবং আর কোয়ারেন্টাইন করতে হবে। কোয়ারেন্টাইন কী করতে হবে? কোয়ারেন্টাইন হচ্ছে যদি কোনো ইনফেক্টেড কান্ট্রি থেকে কেউ আসে, তাকে আলাদা রাখতে হয়, এটাকে বলা হয় কোয়ারেন্টাইন। তা আইসোলেশন এবং কোয়ারেন্টাইন এই দুটো আমাদের জানা খুব জরুরি, কোনটা আইসোলেশন এবং কোনটা কোয়ারেন্টাইন। আইসোলেশন যারা ইনফেক্টেড পার্সন, অলরেডি ডিটেক্টেড কেস, তাদেরকে উপর। কোয়ারেন্টাইন হচ্ছে সাসপেক্টেড কান্ট্রি থেকে যদি কেউ আসে বা সাসপেক্টেড জায়গা থেকে যদি কেউ আসে, তাহলে তাকে আলাদা করা, সেপারেশন করা হয়, এটাকে বলা হয় কোয়ারেন্টাইন। এই রোগ যেহেতু কোনো মেডিকেশন স্পেসিফিক্যালি নাই, সেহেতু আমাদের প্রতিরোধ করতে হবে। প্রতিরোধের জন্য আমাদের স্পেসিফিক কিছু জিনিস আমাদের জেনে রাখা খুবই জরুরি। রোগ প্রতিরোধ আমরা কীভাবে করব? আমরা ইতিমধ্যে সবাই জানি যে সামাজিক দূরত্ব বজায় রাখবো। ইদানিং আমাদের দেখা যাচ্ছে লকডাউন শিথিল করার পর থেকে আমরা কেউ সামাজিক দূরত্ব মানছি না। সামাজিক দূরত্ব বা পার্সোনাল ডিস্টেন্স, যেটা 3 ফুটের বেশি হতে হবে অলওয়েজ সবাই মনে রাখবেন, 3 ফুটের বেশি, 6 ফুট হলে ভালো হয়। 3 ফুটের বেশি দূরত্ব বজায় রাখবে একজন আরেকজন থেকে। এবং সবাই মাস্ক পরিধান করব। এবং সামনাসামনি কথা বলার সময় অবশ্যই 1.5 ফুটের বেশি কখনোই কাছে আসবো না, এবং 5 মিনিটের বেশি কথা বলবো না। খুব ইম্পর্টেন্ট, এটা ডাইরেক্ট ট্রান্সমিশন হতে পারে সংক্রমিত ব্যক্তি থেকে। আমরা চোখে চশমা পরবো, চোখে একটা গগলস পরবো। আমরা দেখেন যে এই গগলসটা আমি দেখাচ্ছি, আমরা চিকিৎসক যারা আছি তারা এই গগলস ইউজ করি। এবং এই গগলস খুব ইম্পর্টেন্ট, কারণ আমি বলেছি যে 3টা রুটে এই ভাইরাস হয়। একটা হচ্ছে চোখ, নাক এবং মুখ। তো চোখ অবশ্যই আমাদের প্রোটেকশন নিতে হবে। আমরা কেউ কিন্তু চোখের প্রোটেকশন নিচ্ছে না। আমার অবজারভেশন, আমি দেখেছি যে আমরা সবাই মাস্ক মোটামুটি পরি, কিন্তু কেউ চোখের প্রোটেকশন নেয় না। কিন্তু চোখটা খুব ইম্পর্টেন্ট। অবশ্যই আমরা এরকম গগলস, বা আমি যে গগলস ইউজুয়ালি পরেছি এর থেকে একটু বড় গগলস আমরা ইউজ করতে পারেন। আরেকটা হচ্ছে মাস্ক পরবেন, সবাই মাস্ক পরবেন। আর হচ্ছে প্রতিদিন 20 বার করে হাত ধুবেন 20 সেকেন্ড যাবত। হাত ধোয়ার একটা বেসিক জিনিস আছে, আপনারা হয়তো সবাই জানেন, তাও আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি। হাতটা ধোয়ার একটা টেকনিক আছে। সাবান নেবেন হাতের মধ্যে, নিয়ে জাস্ট এরকম করবেন, 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 এবং কবজি পর্যন্ত এরকম করবেন। এটা খুব ইম্পর্টেন্ট। আবার দেখাচ্ছি। ফার্স্টে সাবান হাতে নেবেন, নিয়ে জাস্ট এরকম করবেন, এরকম করবেন, এরকম করবেন, এরকম করবেন, এরকম করবেন, কারণ নেলের মধ্যে এই ভাইরাস থাকতে পারে। এরকম করবেন, এরকম করবেন, এরকম করবেন, এবং এরকম করবেন, এরকম করবেন। এটা 20 সেকেন্ড যাবত করতে হবে। নাম্বার 2 হচ্ছে ভিড় এবং গণপরিবহন আমরা এড়িয়ে চলবো, আর সবসময় ঘরের মধ্যে থাকার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমি আজকে আর মাস্ক সম্বন্ধে আমি আগামীকাল আমি আরেকটা ভিডিও বানাবো, যেটা মাস্ক এবং পিপি, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট সম্বন্ধে আমি কথা বলবো। আজকে বেশি বলবো না, আজকে এই পর্যন্তই থাক। আমার বেসিক্যালি আপনাদের যদি কোনো কমেন্ট থাকে বা কেউ কিছু জানতে চান, তাহলে আমার ইনবক্স আছে,
ইনবক্সে আপনি কোশ্চেন করলে আমি ইনবক্সে আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমার সাধ্যমতো। আমার ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা সবাই দেখবেন। এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব সাবস্ক্রাইব করবেন। আমার পার্সোনাল একটা পেজ আছে, ডাক্তার খন্দকার পারভেজ আহমেদ, এই পেজটা সাবস্ক্রাইব করবেন। আমি অনেক ভিডিও আপলোড করি, আপনি এটা দেখলে আমার উপকার হতে পারে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আবার কথা হবে, দেখা হবে।